চিত্ত চিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা ৮। রাত গভীর থেকে গভীরতম হল, সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবেই চলতেই থাকল। ঘড়ির কাঁটায় তখন সময় ১:৪৭। চিত্রার কেবিনের ভেতর চিত্রাসহ আরও দুটো মানুষ নিস্তব্ধ হয়ে আছেন। নুরুল সওদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অতঃপর তা আবার আগের জায়গাতেই এসে খুঁটি বাঁধল। মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে কিয়ৎক্ষণ রইলেন। অতঃপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন, কি বলছো, বুঝে শুনে বলছো তো? নুরুল সওদাগরের মুখ চোখ তখনও কঠিন। কর্কশ কণ্ঠে সে জবাব দিলেন, প্রমাণ কথা বলছে, আমি না। মুনিয়া হতাশার শ্বাস ফেললেন। হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণ স্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন, চিত্রার জন্য কি এটা কোনো বিপদ ডেকে আনবে? প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে, তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের। আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন, খুশি হব। অন্তত এতটুকু তো বুঝবো যে আপনারও ব্রেন নামক একটা বস্তু আছে যেটা যুক্তিও বোঝে। বাহারের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর, অথচ নুরুল সওদাগরের তাতে যেন কিছুই যায় আসেনি। সে স্বাভাবিকভাবেই বলল, আইন প্রমাণ চেনে, আর আপনি চেনেন মিথ্যে অহংকারে। কিসের আইন শেখাচ্ছেন আমাদের? আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চলাচল করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে, সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে বা পিছে কোনো কিছুতে ছিল? বাহারের প্রতিটি কথা যুক্তিসঙ্গত, কিন্তু নুরুল সওদাগরও দমে যাওয়ার পাত্র না। সে ইনিয়ে বিনিয়ে আরো কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মুনিয়া বেগম। মহিলাটা কেমন যেন গম্ভীর স্বরে বলে উঠল, বড় আইনের কথা বলছো যে? অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম, আর নিজের বেলায় আইন তোমার বুঝি অন্ধ? এ কেমন আইন? এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সওদাগর, বরং নিজের স্ত্রীর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন। এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে, এটা যেন তার ধারণার বাহিরেই ছিল। অবশ্য কথাই আছে না, দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও সিংহ হয়ে ওঠে। আর মুনিয়া তো বুদ্ধিমতী আগে থেকে। চিত্রা নিজের বাবা মার কথা নীরব থেকে শুনে গেল। এই ক্ষেত্রে যেন তার তুমুল নীরবতা। বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কেন এত সংশয়, কেন এত দ্বিধা, তা জানা নেই চিত্রার। সে কেবল এতটুকুই জানে, বাবা মানেই ধারালো তীর, যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদশীর হৃদয়। নুরুল সওদাগর যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করেই কেবিনের বাহিরে চলে গেল। মুনিয়া বাঁকা হাসল। যে মানুষ নিজেদের অতীত ভুলে যায়, অতিরিক্ত উড়বার জন্য তার ডানায় অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে। কিছু মানুষকে অতীত ভুলতে দেওয়া যাবে না। বাবা যেতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। কেমন ঝিমানো কণ্ঠে বলল, আম্মু, আব্বু কেন আমার সাথে এমন করে? আমার দোষ কোথায়? তোমার দোষ আসলে না, দোষটা হলো গিয়ে আমার। আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি, তবে প্রেমিকা না। তাই হয়তো কেবল স্ত্রীর কন্যাকে সে গ্রহণ করতে পারেনি। মায়ের কথায় ভ্রু কুঁচকাল চিত্রা। কথাটা যে তার বোধগম্য হয়নি, সেটা স্ফুর্তিত হলো তার মুখমণ্ডলে। তবে বাহার বোধহয় আঁচ করল কিছুটা। তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার কথাই না হয় মানলাম আন্টি,
স্ত্রীর সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা। তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক। তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হওয়ার হাওয়ায় মিলিয়ে যায় কেন? এখানে অবশ্য ছেলে মেয়ের বিভেদের কথাও আমি বলবো না, কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর ওহির নিয়মের ক্ষেত্রেও একই হতো। হিসেবটা কেমন গোলমেলে না আন্টি? বাহার ভীষণ চতুর ছেলে। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম খেল মুনিয়া বেগম। কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল। বাহার হাসল। সে জানতো এমন কিছুই হবে। কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের ওপর। বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। উচ্চতা অনেক হলেও সুঠাম দেহি বলা যাবে না তাকে, বেশি ছিমছাম গড়নের। গায়ের রঙও তো আর তত ফর্সা নয়। একদম সাধারণ একজন পুরুষ, অথচ কতটা চুম্বকের মতন আকর্ষণ শক্তি লোকটার ভেতরে। বাহার গলা পরিষ্কার করার মতন করে বলল, নারী তুমি হও যদি দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস। হুট করে এই দু লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হলো না চিত্রার। সে ভীষণ অবাক হলো। অবাক মিশ্রিত কণ্ঠেই বলল, এটা কি ছিল? ধরতে পারো সাবধান বাণী। যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপসে চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে মনে হয়। তোমার প্রতি বিরক্তি আমি কত রকমের ঢেকুর তুলি। তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের মুখ চোখ ভাঁজ করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশের হৃদয়। অযাচিত আন্দোলন ঘোষণা করল হৃদয় তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ছেড়ে বলল, আমি বিরক্তকর? আমি? আপনি তো জলজ্যান্ত বিরক্তের কারখানা, আবার আসছে আমাকে বলতে। ভূতের মুখে রাম রাম। অথচ এই বিরক্তির কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছো মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশ চুম্বী রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা উচিত সময়ে এত উচিত কথা বলে কিভাবে? অথচ চিত্রা ঝগড়ার সময়ে সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝে ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে, তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব। বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত, তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে, বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতি পরাধীনতা। অথচ তোমার এখন মুক্ত হয়ে ওড়ার সময়। বাবাকে চিত্রা বেশি ভালোবাসে, তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষতবিক্ষত করে ফেলে। বাবার কথা মনে পড়লেই আকাশ পাতাল আধার করে চিত্রার মন খারাপ হয়। তাই কথা ঘোরানোর জন্য চিত্রা বলল, আচ্ছা বাহার ভাই, আপনি সিগারেট খাওয়ার অভ্যাসটা কবে ছাড়বেন? যেদিন আর ভেতর পুড়বে না সেদিন আর বাহিরেও পোড়াবো না। ও, আপনারও তাহলে ভিতর পুড়ে? কেন মেয়ে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটা মানুষেরই ভেতর পুড়ে। কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে। বাহার ভাই, আপনি এত জটিল কেন? তুমি আমায় জটিল ভাবে গ্রহণ করেছো বলে? জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন, আর তুমি আমার কাছে অলোকানন্দ কিংবা সন্ধ্যার রঙ্গনা। ইস,
লোকটা যেন উত্তর তৈরি করেই এসেছে। এত বিব্রতকর কথা বলেও লোকটাকে বিব্রত বোধ করাতে না পেরে হতাশার শ্বাস ফেলল চিত্রা। হুট করেই তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। কিটকিটে হেসে বলল, আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে? ফুল প্রিয় অষ্টাদশীর কাঁটার প্রতি এত ঝুঁক বড়ই আশ্চর্যের। তুমি কি জানো মেয়ে, চলতি পথে জাদুকর ভালোবাসা, প্রেমিকের ডাকাতির মত তোমাকে ছিনিয়ে নেবে, মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালোবাসা, হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে, তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মেয়ে? তুমি আমার মাঝে ডুবতে এসো না, হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর? নিষিদ্ধতে আসক্ততা কেন মেয়ে? চিত্রা উত্তর দিল না। এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন? বাহার পকেটে দুহাত গুঁজে বের হতে নিলেই চিত্রা আনমনেই বলে উঠল, আপনি আমার হুট করে বুকের বাঁ পাশে ব্যথা বাহার ভাই, আপনি আমার মন কেমনের রোগ, আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি, আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল, আপনি আমার সহজ সরল অঙ্কের স্যারের দেওয়া লালকানিতে ফুটে ওঠা কিঞ্চিত ফুল, আপনি খুব খারাপের বহিঃপ্রকাশ, কিন্তু আপনি আমারই কেবল। বাহার যেতে নিলেও ফিরে তাকালো, হাসল না, মুখ গম্ভীরও করল না, কেবল ধীর কণ্ঠে বলল, আমি তোমার চায়ের কাপের নীল রঙা বিষ, যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শোনো মেয়ে রঙ্গনা, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক না। ভাদ্র মাস শেষ, সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে। রোগাসোগা চোখ মুখ, শরীরও শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধারণ করেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবেই হাঁটাচলাও করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাহিরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে। চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসব মুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল, কিন্তু এর মধ্যে ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দোয়েলের চিৎকার ভেসে এলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতেই অবাকে হাঁ হয়ে রইল। চিত্রার রঙ্গনা, মৌসন্ধা, পিচ ফুল সহ আরো অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছেকৃতভাবে কেউ এই কাজটা করেছে। চিত্ত চিরে চৈত্র মাস, লেখনীতে মম সাহা, পর্ব সংখ্যা 9। সন্ধ্যার প্রকৃতি তখন বিষণ্ণ, সাথে বিষণ্ণ অষ্টাদশের হৃদয়। দুপুর হতেই সে অবধি কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম। তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান, অথচ কেবল আজ না, এ নিয়ে প্রায় 2 বার তার সাথে এই ঘটনা ঘটেছে। কে বা কারা এই কাজটা করে এটা বোধগম্য না কারোরই। কেবল চোখ মেলে দেখতে হয় শখ বাগানের বিধ্বস্ততা। প্রথম যখন এই রকম ঘটনা ঘটল, তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে। দিন রাত কেবল বর্ষণ ধারা আপন গতিতে ছড়ে যায়। এমনই টানা 2 দিন বৃষ্টির পর ক্ষান্ত হলো প্রকৃতি। বাহার তখন ট্যুরে গিয়েছে, চিত্রারও শরীরে জ্বর, তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি। অথচ 2 দিন পর প্রকৃতির ঝড়ের সাথে চিত্রা শরীরের জ্বর কমতেই চিত্রা ছাদে গেল।
নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেখার জন্য। কিন্তু ছাদে উঠে সে হতভম্ব। বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলোর টব ভেঙে একাকার। বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি পুরো ছাদটা জুড়ে। সেদিনও চিত্রা পাগলের মতোই কেঁদেছিল। সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টবগুলো ভেঙে গিয়েছে, অথচ চিত্রা বিশ্বাস করেনি, মানেনি সে কথা। কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিজেই রাখা ছিল। ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টব ফেটে যেত, এমন বিশৃঙ্খল ভাবে ভাঙতো না। চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল। অতঃপর একটানা দুদিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলে গিয়েছিল। আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কি নির্মম অবস্থা। ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিত্রার। চোখের অশ্রু ততক্ষণে বোধহয় ফুরিয়ে এসেছে। চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল। গভীরভাবে বোঝার চেষ্টা করল কে এসেছে। তন্মধ্যেই ওহির ডাক ভেসে এলো, চিত্রা, দরজা খোল তো, দেখি দরজা খোল। ওহি আপা হসপিটালেই ছিলেন সারাদিন, হয়তো এখন এসেছে। আর বাড়ির পরিস্থিতিও তো তত ভালো না। ঘরের দৌড় দিয়ে বসে থাকাটা আদেও মানানসই? চিত্রা জানে এ কাজটা বেমানান, তবুও সে কাজটা করেছে। প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয়, হোক সেটা মানুষ কিংবা বস্তু। চিত্রার ভাবনার মাঝেই বাহির থেকে ওহির আবার ডাক ভেসে এলো, চিত্রা, খোল না দরজাটা। চিত্রা সারাদিনের অনশন ভাঙল। ঘরের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ছিমিয়ে এলো। অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ধীর গতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হলো ওহি আপার নিষ্পাপ সাদাসিধে চেহারাটা। চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো। একে একে চিত্রার মা, বড় মা ছুটে এলো। হুড়মুড় করে ঢুকে পড়ল চিত্রার ঘরে। চিত্রা তখনও নিরুত্তর। চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল আভা দেখা দেয়নি, কিন্তু চোখ মুখে তখনও অশ্রুকণাদের আধিপত্য। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন। খুব ধীর থেকে ধীর কণ্ঠে বললেন, কেঁদেছিস কেন বোকা মেয়ে? তোর জন্য তো তুহিন ভাইজান না হয় আবারও চারা গাছ এনে দেবে। এমন করে কাঁদতে হয় নাকি? মায়ের আদুরে আলাপে চিত্রা ঠোঁট ফোলালো। চোখ মুখ আঁধার হয়ে এলো তার। এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে ফেলবে। ওহি হয়তো বুঝতে পারলো চিত্রার অনুভূতির মতিগতি, তাই ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কাঁদিস না, দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। চিত্রার কাঁদো কাঁদো চোখ মুখে ভর করলো বিস্ময়। ওহি আপা তার জন্য কিছু এনেছে, অথচ ওহি আপার আগে এসব ব্যাপারে কখনো হেলদোল দেখা দেয়নি। চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল, ওহি আপা মিনিট দুয়ের মাঝেই 4টা ফুলের টব নিয়ে হাজির হলো। 2টো টব দোয়েলের হাতে আর 2টো টব নিজের হাতে। চিত্রা ফ্যাল ফ্যাল করে কেবল তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। এতটুকু বয়সে কি তারও মতিভ্রম হচ্ছে? তাহলে ওহি আপার মতন মানুষ কিনা ফুলের টব এনেছে নিজে জেঁচে, তাও আবার চিত্রার জন্য। কেবল চিত্রা না, অবাক হলো উপস্থিত সবাই। ওহি কখনো বাড়িতে ঘটে চলা ঘটনা স্রোতে গা ভাসায় না। তাকে বরাবরই দেখা যায় পড়ার টেবিলে কিংবা ঘরের বারান্দায়। অথচ আজ সে মেয়ে বোনের অশ্রু মোছাতে ফুলের টব এনেছে ভাবতেই
সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল। ওহি সবার হতভম্ব মুখখানার দিকে একবার চাইল। মেজ চাচি, বড় চাচি সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এর কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল ওহির। সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আসলে বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে, তাই ও নাকি দরজা আটকে বসে আছে, কান্নাকাটি করছে। তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম। বাড়ির পরিস্থিতি, এমনকি চিত্রার পরিস্থিতিও তো তত একটা ভালো নেই যে এসব নিতে পারবে, তাই নিয়ে এলাম। সারাদিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চিত্রা বরাবরই ওহি আপাকে পছন্দ করে বেশি। ওহি আপার দৃঢ়তা সম্পন্ন চালচলনটাই চিত্রার বেশ পছন্দের। কিন্তু ওহি আপা গম্ভীর মুখ বলে তাদের ভাব এতটা জমেনি কখনোই। অথচ সেই ওহি আপায় আজ চিত্রার খুশির কথা ভাবছে। এটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল। চিত্রা ছুটে এলো ওহির দিকে, খুব শক্ত করে জড়িয়ে ধরল ওহি আপার ছোটখাটো শরীরটা। বাহাতটাই টান পড়তেই কেমন চিনচিনে ব্যথা করে উঠল, কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করল না চিত্রা। সব ব্যথা ছাপিয়ে যেন আজ ওহি আপার আগমন ঘটেছে। চিত্রার পাগলামো দেখে উপস্থিত সবাই হাসল। যাক, বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল, কেমন সতেজতাই ভরে গেল চারপাশ। আশ্বিন মাসে সচরাচর বৃষ্টির দেখা মেলে না। আকাশে কেবল তুলোর মতো মেঘদের ছড়াছড়ি দেখা যায়। শরতের নরম তুলতুলে আকাশ, আদুরে প্রকৃতি, সজীব গাছপালা দেখতেও ভালো লাগে। অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিত সিক্ত। যে বৃষ্টিতে ছাদে ভিজে যাচ্ছে চিত্রার শরীরের ঢিলেঢালা জামাটাও। জামার জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত, অথচ চিত্রা সেখানে ধ্যানই নেই। সে ফুলের টবে নতুন মাটি চেপে দিতে দিতে ব্যস্ত। এই মেয়ে, শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ। হুট করে এমন ঢাকে ভীত হলো চিত্রা। ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল। কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধাও হলো না। সে অবাক উত্তর দিল, বাহার ভাই, কোথায় ছিলেন কাল থেকে এ অবধি? কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল, পার্সোনাল কাজ। কি কাজ বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভ্রু কুঁচকাল। বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল, পার্সোনাল কাজ মানে বোঝো না? যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ্য, সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি। অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি। বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার। মুখটা অপমানে ছোট হয়ে গেল। বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল, দুঃখিত। তা আজ নাকি অনেক চারাগাছ পেয়েছ? বাহার যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি রইল না চিত্রার। সেও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাহার ভাই, জানেন আমার সব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে। কে ভেঙেছে বলো তো? তোমার কাছের কেউ না তো? বাহারের প্রশ্নাত্মক বাক্যে অবাক হলো চিত্রা। তার কাছের কেউ ভেঙেছে মানে? বাহার ভাই কি বলতে চাইল? তবে কি বাহার ভাই জানে কে কাজখানা করেছে? ভাবুক চিত্রার মাথায় চিন্তারা তলা পাকিয়ে গেল। হাঁসফাঁস করে উঠল হৃদয় কোণ। তাই অধৈর্য কণ্ঠে সে জিজ্ঞাসা করল, আমার কাছের কেউ? কিন্তু কেন বাহার ভাই? আর কেই বা করেছে? চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্টিয়ে বোঝালো যে এর উত্তর তার জানা নেই। হতাশার দীর্ঘশ্বাস বেরোয় এলো চিত্রার বুক চিরে। মন খারাপ করে বলল, বাহার ভাই,
রঙ্গন ফুলের গাছটাও ভেঙে ফেলেছে। অলকানন্দা তো আছে, তোমায় না হয় অলকানন্দা বলবো। এবার বলো তো, নতুন চারা গাছগুলো কোন কোন ফুলের? অলকানন্দা, হাসনেহেনা, সন্ধ্যা, মালতী আর শ্বেতচন্দন। বাহ, অনেক তো। আর কিছু চাই? বাহারের প্রশ্নে চিত্রার দুষ্টু বুদ্ধিগুলো মাথা চাড়া দিয়ে উঠল, টকবক করে উঠল ডানা ঝাপটিয়ে। চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অবধি দেখে কুটিল হেসে বলল, হ্যাঁ চাই তো, আপনাকে চাই। বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, খুব গম্ভীরভাবে কি যেন ভাবল। অতঃপর আনমনে বলল, আমায় চেয়েও না অলকানন্দা, আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে, আমায় মিলবে না। বাহার দাঁড়ালো না, কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল। চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। মাঝে মাঝে মানুষটা কোথাও উধাও হয়ে যায়।